ওয়েলকাম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা ক্লাস 11 কেমিস্ট্রির ইউনিট 2 দ্য স্ট্রাকচার অফ অ্যাটম অর্থাৎ পরমাণুর গঠন চ্যাপ্টারটা পুরোটা কভার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট টপিক হলো বোরস মডেল। এখানে আমরা বোর মডেলের 4টি স্বীকার্য সম্পর্কে জানব। আমাদের প্রথম স্বীকার্যে বলা হয়েছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার পথে ইচ্ছামতো বিচরণ করতে পারে না, কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করতে পারে। তাহলে এই স্বীকার্য অনুযায়ী ধরো এই ইলেকট্রনটার ইচ্ছা হলো এই কক্ষপথে চলে যাবে, বা এই ইলেকট্রনটার ইচ্ছা হলো এই কক্ষপথে চলে যাবে, তাহলে কিন্তু সে পারবে না যেতে। তাকে কিন্তু সে যে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আছে তাকে কিন্তু সেই নির্দিষ্ট কক্ষপথেই থাকতে হবে। চলে আসো আমাদের দ্বিতীয় স্বীকার্যে। দেখো আমাদের দ্বিতীয় স্বীকার্যে কি বলা হয়েছে, বৃত্তাকার কক্ষপথগুলিতে ঘূর্ণনকালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি হবে, mvr = n × h/2π। এই সূত্রটা মনে রাখবে এবং তার সঙ্গে মনে রাখবে যে এখানে কোনটা কি। যেমন ধরো m হলো এখানে ইলেকট্রনের ভর, v হলো ইলেকট্রনের গতিবেগ, r হলো কক্ষপথের ব্যাসার্ধ, n হলো শক্তিস্তর বা কক্ষপথগুলি, ঠিক আছে, আর h হলো প্ল্যাঙ্কের ধ্রুবক। আমাদের তৃতীয় স্বীকার্যে কি বলা হয়েছে, এই সব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনোটিতে বিচরণকালে ইলেকট্রন কোনো শক্তি বর্জনও করে না, শোষণও করে না। তার মানে কি, ধরো এই যে ইলেকট্রনটা এই যে কক্ষপথটায় আবর্তন করছে, তার জন্য এই ইলেকট্রনটা কিন্তু কোনো শক্তি নিচ্ছেও না, কোনো শক্তি দিচ্ছেও না। দেখো আমাদের চতুর্থ স্বীকার্যে বলা হয়েছে যে কোনো ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে অবতরণ করে তখন সেই ইলেকট্রনটা শক্তি তরঙ্গের আকারে বিকিরণ করে, মানে শক্তি বর্জন করে আর কি। যেমন ধরো এই ইলেকট্রনটা ধরো এটাতে উচ্চতর শক্তিস্তরে আছে, এটা ধরো নিম্নতর শক্তিস্তরে, এই শক্তিস্তরটায় চলে গেল, তখন কি করবে, ইলেকট্রনটা কিন্তু শক্তি তরঙ্গের আকারে বিকিরণ করবে, ঠিক আছে, বর্জন করবে শক্তি। আবার কি বলা হচ্ছে, অন্যদিকে যখন কোনো ইলেকট্রন নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে আসে তখন শক্তি শোষণ করে। যেমন ধরো এই ইলেকট্রনটা যদি এই শক্তিস্তরে আসে, ঠিক আছে, মানে উচ্চতর শক্তিস্তরে আসে নিম্নতর শক্তিস্তর থেকে, তাহলে কি করবে, ইলেকট্রনটা শক্তি শোষণ করবে। নেক্সট আমরা জানবো বোরস মডেল লিমিটেশন অর্থাৎ বোর মডেলের সীমাবদ্ধতা। দেখো আমাদের প্রথম সীমাবদ্ধতা জানার আগে একটু জেনে নাও যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি, যে পরমাণুর কক্ষপথে একটাই ইলেকট্রন থাকবে। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি, যে পরমাণুর কক্ষপথে একের বেশি ইলেকট্রন থাকবে। আর পারমাণবিক বর্ণালী কি, যখন কোনো পরমাণু শক্তি শোষণ করে তখন সেই পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে যায় এবং তার ফলে একটা রেখার সৃষ্টি হয়, সেই রেখাটাকেই বলা হয় পারমাণবিক বর্ণালী। এবার দেখো আমাদের এই সীমাবদ্ধতা অনুযায়ী সিম্পলি এটা যদি হয় এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, তাহলে এই বোর মডেলে এই পরমাণুর পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা পাওয়া গেছে, কিন্তু এই যে দেখো এখানে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এর মধ্যে সৃষ্টি হওয়া যে পারমাণবিক বর্ণালী, এর ব্যাখ্যা কিন্তু বোর মডেলে পাওয়া যায়নি। এটাই হলো প্রথম সীমাবদ্ধতা বোর মডেলের। দেখো দ্বিতীয় সীমাবদ্ধতায় কি বলা হয়েছে, যে বোর মডেলে বলা হয়েছে যে যখন ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন একটা মাত্রই বর্ণালী তৈরি করে, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা উন্নততর যন্ত্র দিয়ে পরীক্ষা করি তাহলে দেখা যাবে ওই একটা রেখায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। তাহলে এটা কিন্তু বোর মডেলের সীমাবদ্ধতা, কারণ বোর মডেল অনুযায়ী তো একটা রেখার কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তো একটা রেখা নয়, ওই একটা রেখাই তো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। দেখো আমাদের তৃতীয় সীমাবদ্ধতা খুব ইজি। এখানে বলা হচ্ছে যে বোর মডেল অনুসারে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই ঘোরে, কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীকালে দেখা গেছে যে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। নেক্সট আমরা জানবো বোরস মডেল লিমিটেশন অর্থাৎ বোর মডেলের সীমাবদ্ধতা। দেখো আমাদের প্রথম সীমাবদ্ধতা জানার আগে একটু জেনে নাও যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি, যে পরমাণুর কক্ষপথে একটাই ইলেকট্রন থাকবে। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি, যে পরমাণুর কক্ষপথে একের বেশি ইলেকট্রন থাকবে। আর পারমাণবিক বর্ণালী কি,
যখন কোনো পরমাণু শক্তি শোষণ করে তখন সেই পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায় এবং তার ফলে একটা রেখার সৃষ্টি হয়। সেই রেখাটাকেই বলা হয় পারমাণবিক বর্ণালী। এবার দেখো আমাদের এই সীমাবদ্ধতা অনুযায়ী সিম্পলি এটা যদি হয় এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, তাহলে এই বোর মডেলে এই পরমাণুর পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা পাওয়া গেছে। কিন্তু এই যে দেখো এখানে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, এর মধ্যে সৃষ্টি হওয়া যে পারমাণবিক বর্ণালী, এর ব্যাখ্যা কিন্তু বোর মডেলে পাওয়া যায়নি। এটাই হলো প্রথম সীমাবদ্ধতা বোর মডেলের। দেখো দ্বিতীয় সীমাবদ্ধতায় কি বলা হয়েছে, যে বোর মডেলে বলা হয়েছে যে যখন ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তখন একটা মাত্রই বর্ণালী তৈরি করে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা উন্নততর যন্ত্র দিয়ে পরীক্ষা করি তাহলে দেখা যাবে ওই একটা রেখায় অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। তাহলে এটা কিন্তু বোর মডেলের সীমাবদ্ধতা, কারণ বোর মডেল অনুযায়ী তো একটা রেখার কথা বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তো একটা রেখা নয়, ওই একটা রেখাই তো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। দেখো আমাদের তৃতীয় সীমাবদ্ধতা খুব ইজি। এখানে বলা হচ্ছে যে বোর মডেল অনুসারে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই ঘোরে, কিন্তু প্রকৃতপক্ষে পরবর্তীকালে দেখা গেছে যে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে। আমাদের পরবর্তী টপিক হলো কনসেপ্ট অফ সেল অ্যান্ড সাবসেল, অর্থাৎ কক্ষ এবং উপকক্ষের ধারণা। ফার্স্ট অফ অল আমরা জানব সেল বা কক্ষ কী। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে সেই পথগুলিকেই বলা হয় সেল বা কক্ষ। এবার এই সেল বা কক্ষকে ডিনোট করা হয় স্মল এন দ্বারা, মানে প্রতিটা কক্ষই হলো স্মল এন, ঠিক আছে। যেমন ধরো নিউক্লিয়াসের পরের সেলটাই, মানে সেল নাম্বার 1 হচ্ছে n=1, সেল নাম্বার 2 হলো n=2, সেল নাম্বার 3 হলো n=3, সেল নাম্বার 4 হলো n=4। আবার এই সেল নাম্বার 1কে ডিনোট করা হয় ক্যাপিটাল কে দ্বারা, সেল নাম্বার 2কে ডিনোট করা হয় ক্যাপিটাল এল দ্বারা, সেল নাম্বার 3কে ডিনোট করা হয় ক্যাপিটাল এম দ্বারা এবং সেল নাম্বার 4কে ডিনোট করা হয় ক্যাপিটাল এন দ্বারা। তো এই হলো মোটামুটি তোমাদের সেলের ধারণা। এবার আমরা জানবো সাব সেল বা উপকক্ষ সম্পর্কে। দেখো প্রতিটা কক্ষের মধ্যেই উপকক্ষ থাকে, এক বা একাধিক। এবার কোন কক্ষে কতগুলো করে উপকক্ষ থাকে এটা মনে রাখা কিন্তু খুব সিম্পল। যত নম্বর কক্ষ থাকবে তার মধ্যে উপকক্ষও ততগুলোই থাকবে। যেমন ধরো যদি হয় সেল নাম্বার 1 তাহলে সেখানে একটা উপকক্ষই থাকবে, সেল নাম্বার 2 এ দুটো উপকক্ষ থাকবে, সেল নাম্বার 3 এ তিনটে উপকক্ষ থাকবে এবং সেল নাম্বার 4 এ চারটে উপকক্ষ থাকবে। এবার দেখো উপকক্ষগুলো কি, দেখো সেল নাম্বার 1 এ থাকে এস উপকক্ষ, সেল নাম্বার 2 এ থাকে দুটো উপকক্ষ এস আর পি, সেল নাম্বার 3 এ থাকে তিনটে উপকক্ষ এস পি ডি, আর সেল নাম্বার 4 এ থাকে চারটে উপকক্ষ এস পি ডি আর এফ। এবার এটা খুব ইম্পর্টেন্ট, দেখবে যে সেল নাম্বার 1 এ যে এস উপকক্ষ থাকে সেটাকে লেখা হয় 1s, বা সেল নাম্বার 2 এ যে দুটো উপকক্ষ থাকে এস পি সেটাকে লেখা হয় 2s 2p, ঠিক আছে। এরকম করে 3 নম্বর সেলে যে 3s 3p 3d, 4 নম্বর সেলে থাকে 4s 4p 4d 4f, এরকমভাবে কিন্তু লেখা হয়। তার মানে কি হচ্ছে যে এই উপকক্ষের আগে কক্ষের নাম্বারটা বসছে। এটা কি সিগনিফিকেন্স করছে, যেমন ধরো যদি আমি বলি যে 2p মানে কি, 2 মানে কি 2 নম্বর কক্ষ, আর p মানে তো উপকক্ষ, মানে 2 নম্বর কক্ষের p উপকক্ষ, ঠিক আছে। আর এটাও মনে রাখবে যে কোন কক্ষে কোন উপকক্ষটা নেই। যেমন ধরো সেল নাম্বার 1 এ কোন উপকক্ষ নেই, তিনটে উপকক্ষ নেই, পি ডি আর এফ। সেল নাম্বার 2 এ দুটো উপকক্ষ নেই, ডি আর এফ, আর সেল নাম্বার 3 তে একটা উপকক্ষ নেই, সেটা হলো এফ। নেক্সট আমরা জানবো দ্য ডুয়েল নেচার অফ লাইট, অর্থাৎ আলোর দ্বৈত প্রকৃতি। কিন্তু এটা জানার আগে আমরা জানবো আলো কি। দেখো আলো হলো এক ধরনের শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। তার মানে আমরা যে আমাদের চারপাশের বস্তুগুলিকে দেখতে পাই সেটা কিন্তু আলোর জন্য। আলো আমাদের চোখে এসে পড়ে, আমাদের রেটিনা সেই আলোর সংকেত গ্রহণ করে এবং মস্তিষ্কে প্রেরণ করে। এই কারণেই কিন্তু আমরা বস্তুগুলোকে চিনতে পারি এবং দেখতে পারি। এবার আলো আসলে কি, মানে আলোর দুটো প্রকৃতি এখানে আমরা জানবো। মানে আলো আসলে তরঙ্গ নাকি কণা, আলো ওয়েভ নাকি পার্টিকেল, এই নিয়ে কিন্তু বিভিন্ন বিতর্ক রয়েছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও হয়েছে, যার ফলস্বরূপ জানা গেছে যে আলো আসলে দুটোই। আলো একাধারে যেমন তরঙ্গ তেমনই কণাও। দেখো ফার্স্ট অফ অল আমরা জানবো যে আলো তরঙ্গ। দেখো বলা হয় যে আলো হলো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এবার যদি হয় আলো তরঙ্গ, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যও থাকবে, যেহেতু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকে, আলোরও তার মানে তরঙ্গ দৈর্ঘ্য আছে। এবার মজার ব্যাপার হলো কি,
দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের কিছুটা অংশই আমাদের কাছে দৃশ্যমান, যেটা আমাদের কাছে দৃশ্যমান আলো নামে পরিচিত। আমরা আগের ক্লাসে পড়েছি যে দৃশ্যমান আলোর মধ্যে 7টা কালার রয়েছে, যেটাকে আমরা বেনিয়া সহকলা বলে থাকি। তার মধ্যে কী কী কালার আছে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। ঠিক আছে, আর এটার মানে বিস্তৃতিটা কতটা? এটা কিন্তু 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে কিন্তু এই 7টা কালার রয়েছে। এটা আমাদের কাছে দৃশ্যমান আলো। ঠিক আছে, এর বাইরে কিন্তু আমরা দেখতে পাই না। এবার এই দৃশ্যমান আলোগুলো বা দৃশ্যমান বর্ণগুলো আসলে কি? এক একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে তরঙ্গ। এবার যদি হয় যে এই দৃশ্যমান আলোগুলি বা বর্ণগুলি তরঙ্গ, তাহলে এই দৃশ্যমান বর্ণগুলো আসলে আলো। তো তার মানে আলো ইজ ইকুয়াল টু তরঙ্গ, মানে আলো তরঙ্গ। এবার আমরা জানবো যে আলো কণা কিভাবে। তার জন্য আমাদের একটা প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে, যার নাম হলো ফটো তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এটা কি? এটা হলো এক ধরনের প্রক্রিয়া যেখানে বস্তুর ওপর দৃশ্যমান আলো পড়লে সেই দৃশ্যমান আলোর মধ্যে থাকা ফোটন কণা থেকে শক্তি শোষণ করে ইলেকট্রন ওই পদার্থ থেকে নির্গত হয়। এবার এখান থেকে আমরা কি জানারটা কি আছে? দেখো, দৃশ্যমান আলোর মধ্যে ফোটন কণা রয়েছে এখানে বলা হচ্ছে। আবার দৃশ্যমান আলো আমরা একটু আগেই বললাম, দৃশ্যমান আলো কি? আসলে তরঙ্গ। তার মানে তরঙ্গের মধ্যে ফোটন কণা রয়েছে। এবার ফোটন কণাটা কি? আসলে কণা। তার মানে তরঙ্গের মধ্যে যদি কণা থেকে থাকে, এবার তরঙ্গ তো আবার আলো, মানে আলো হচ্ছে তরঙ্গ। তার মানে আসলে আলো ইজ ইকুয়াল টু কণা। ঠিক আছে, মানে আলো যেরকম একাধারে তরঙ্গ, আবার কণাও। কারণ কি? তরঙ্গের মধ্যেই তো কণা রয়েছে। দ্য ডুয়েল নেচার অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের দ্বৈত প্রকৃতি। তাহলে আমরা যেটা জানলাম, ফরাসি বিজ্ঞানী ডি ব্রগলি 1924 খ্রিস্টাব্দে এই সিদ্ধান্তে এসেছিলেন যে পদার্থ কণা এবং তরঙ্গ উভয় বৈশিষ্ট্যই প্রদর্শন করে, অর্থাৎ পদার্থের মধ্যে উভয় ধর্মই রয়েছে। কণা ধর্ম যেমন রয়েছে, তেমনি তরঙ্গ ধর্মও রয়েছে। এর ভিত্তিতেই ডি ব্রগলি একটি সমীকরণ দিয়েছিলেন, যা ডি ব্রগলি সমীকরণ বা ডি ব্রগলিস রিলেশনশিপ নামে পরিচিত, যেটা আমাদের নেক্সট টপিক। দেখো, রিলেশনশিপটা কিন্তু অনেক ইজি। সমীকরণটি কি? সমীকরণটি হলো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এম ভি ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই পি, যেখানে ল্যামডা হলো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে এম এককে প্রকাশ করা হয়। এম হচ্ছে কণার ভর, যেটাকে কেজি এককে প্রকাশ করা হয়। ভি হলো কণার গতিবেগ, যেটাকে এম পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করা হয়। এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটাকে জুল পার হার্জ এককে প্রকাশ করা হয়। এবং পি হলো কণার ভরবেগ, যেটাকে কেজি মিটার পার সেকেন্ড এককে প্রকাশ করা হয়। আমাদের নেক্সট টপিক হলো হাইসেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, অর্থাৎ হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি। দেখো, নীতিতে কি বলা হয়েছে? কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণার সঠিক অবস্থান বা সঠিক ভরবেগ একই সঙ্গে জানা সম্ভব নয়। তার মানেটা কি? তার মানে হলো ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণা, যেমন অণু, পরমাণু, তো এদের কিন্তু কোনো ধরো নির্দিষ্ট মুহূর্তে তার অবস্থান, মানে সঠিক অবস্থান, আমরা কি জানি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ঘোরে। তো সেই ইলেকট্রনের কিন্তু কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে সেই ইলেকট্রনের কিন্তু সঠিক অবস্থান বা ভরবেগ দুটো একসঙ্গে জানা কখনোই সম্ভব নয়। এটাই কিন্তু এই নীতিতে বলা হয়েছে। এবার চলো আমরা জেনে নিই এর গাণিতিক ব্যাখ্যা, যার মধ্যে কিন্তু আমরা রিলেশনশিপ মানে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে প্রাপ্ত সমীকরণ সম্পর্কে জানবো। দেখো, যদি অনিশ্চিত অবস্থানটা হয় ডেল্টা এক্স আর অনিশ্চিত ভরবেগটা হয় ডেল্টা পি, তাহলে এই দুটি অনিশ্চয়তার গুণফল কি হবে? সর্বদা এইচ ডিভাইডেড বাই 4 পাই এর বেশি বা সমান হবে। অর্থাৎ কি বলা হচ্ছে যে দুটি অনিশ্চয়তার গুণফল মানে কি? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, সেটা কি হবে? নয়তো বেশি হবে নয়তো সমান হবে কিসের সঙ্গে? এইচ ডিভাইডেড বাই 4 পাই এর সঙ্গে। এবার দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? ডেল্টা এক্স করতে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এর জায়গায় আমরা এম ভি লিখতে পারি, কারণ আমরা অনেক আগে থেকেই জানছি যে পি বা ভরবেগ ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভ্যালোসিটি, মানে এম ইন্টু ভি। তো এটাই হয়ে গেল। তারপরে দেখো, ডেল্টা এক্স ইন্টু এম করতে এম, ডেল্টা ভি আমরা ডেল্টার সঙ্গে ভি ইন্টু করে দিলাম। তারপরে যেমন আছে, তারপরে লাইনে কি? ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি, আর এমটাকে দেখো আমরা কিন্তু 4 পাই এর সঙ্গে ইন্টু করে দিলাম ডান পাশে গিয়ে। তো এটাই কিন্তু হয়ে গেল আমাদের এই হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে প্রাপ্ত সমীকরণ বা রিলেশনশিপ।
দেখো এবার আমরা জানবো হাইসেনবার্গ নীতির আলোকে বোর তত্ত্বের ত্রুটি, মানে এই হাইসেনবার্গ নীতির ভিত্তিতে কিন্তু বোর তত্ত্বের কি ভুল ত্রুটি রয়েছে। দেখো আমাদের প্রথম ত্রুটিটি কি, বোর তত্ত্বে ইলেকট্রনকে শুধু কণা রূপে গণ্য করা হয়েছে, তার তরঙ্গ ধর্মের কথা বলা হয়নি। এদিকে আমরা তো জানি যে পদার্থ তো ডুয়েল নেচার সম্পূর্ণ, মানে দ্বৈত প্রকৃতি সম্পূর্ণ, আর পদার্থের মধ্যেই যদি ইলেকট্রন থাকে, আমরা কি জানি একটা পদার্থ ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন নিয়ে গঠিত, তাহলে ইলেকট্রনেরও নিশ্চয়ই এই ডুয়েল নেচার থাকবে। কিন্তু বোর তত্ত্বে কিন্তু এই ইলেকট্রনের কণা ধর্ম সম্পর্কে বলা হলেও তরঙ্গ ধর্মের কথা বলা হয়নি, তাহলে এটা হলো প্রথম ত্রুটি। দ্বিতীয়ত, বোর তত্ত্বে কি বলা হয়েছিল যে ইলেকট্রন একটা সুনির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে, কিন্তু হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতিতে কি বলা হয়েছে যে ইলেকট্রনের সঠিক অবস্থান ভরবেগ একসঙ্গে কখনোই বলা সম্ভব নয়। তো সেক্ষেত্রে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধও তো অবস্থানও তো বলা সম্ভব নয়, তাই না? যেখানে ইলেকট্রনের অবস্থান ভরবেগ বলা সম্ভব নয়, সেখানে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ অবস্থান কি করে বলা সম্ভব হতে পারে? কিন্তু বোর তত্ত্বে কিন্তু এটাই বলা হয়েছে যে ইলেকট্রন সর্বদা একটা সুনির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে, তাই এটা হলো কিন্তু একটা ত্রুটি। নেক্সট আমরা জানবো স্টোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন কনসেপ্ট অফ অরবিটাল, অর্থাৎ স্টোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ কক্ষকের ধারণা। ফার্স্ট অফ অল আমরা জানবো, মানে এই সমীকরণটা জানার আগে আমরা জানবো যে সমীকরণটা কিসের ভিত্তিতে রচিত হয়েছে এবং কেন রচিত হয়েছে। তো দেখো কিসের ভিত্তিতে রচিত হয়েছে। আমরা জানি যে ইলেকট্রনের কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয় বর্তমান, অর্থাৎ ইলেকট্রনের দ্বৈত সত্তা রয়েছে। তো এই দ্বৈত সত্তার মানে ইলেকট্রনের দ্বৈত সত্তার ভিত্তিতেই স্টোডিঞ্জারের এই সমীকরণটি বা মডেলটি তৈরি হয়েছে। এবার কেন তৈরি হয়েছে? হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী আমরা জেনেছি যে ইলেকট্রনের সঠিক অবস্থান ও ভরবেগ একই সঙ্গে জানা কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান জানার জন্য এই স্টোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি রচিত হয়েছিল। চলো এবার স্টোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি কি জেনে নেওয়া যাক। দেখো সমীকরণটি হলো del2 psi ডিভাইডেড বাই del(x2) প্লাস del2 psi ডিভাইডেড বাই del(y2) প্লাস del2 psi ডিভাইডেড বাই del(z2) প্লাস 8 pi square m ডিভাইডেড বাই h স্কোয়ার e মাইনাস v ইন্টু psi ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই সমীকরণের বিভিন্ন চিহ্নগুলির অর্থ পাশে দেওয়া হয়েছে। যেমন psi হলো ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক, যেটা XYZ এর উপর নির্ভরশীল। এবার XYZ কি? XYZ হলো ইলেকট্রনের অবস্থানজনিত ত্রিমাত্রিক স্থানাঙ্ক, মানে 3D পিকচার যেমন হয়। পিকচার বলাটা ভুল, আসলে দেখবে ধরো একটা বল তুমি হাতে নিলে, বলটা কি সব দিকে গোল, এটা কিন্তু 3D পুরো রিয়েল তুমি দেখছো, কিন্তু এটা যখন তুমি খাতায় আঁকবে তখন কি এরকমভাবে আঁকতে পারবে বা সম্ভব? সেটা তুমি একটা সার্কেল এঁকে দিলে, কিন্তু ওটা তো রিয়েল নয়। রিয়েল হচ্ছে তুমি হাতে যখন ধরবে পুরো 3D পিকচারটা তুমি দেখতে পাবে, বলটা আসলেই 3Dতে কেমন, আসলেই প্রকৃত পক্ষে কেমন। ঠিক আছে, তো সেই যে 3D মডেল তৈরি করা হয় আসলে 3টি অক্ষের ভিত্তিতে, সেই অক্ষগুলোই হলো XYZ। ওকে, তারপরে হচ্ছে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, এম হলো ইলেকট্রনের ভর, ই হলো ইলেকট্রনের মোট শক্তি এবং ভি হলো ইলেকট্রনের স্থিতিশক্তি। তো এই হলো বিভিন্ন চিহ্ন, কোনটা কি। তো এই হলো তোমাদের মোটামুটি এলিমেন্টারি আইডিয়া, যেটা তোমাদের জানতে হবে। আমাদের নেক্সট টপিক হলো কোয়ান্টাম নাম্বারস, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা সমূহ। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানবো যে কোয়ান্টাম সংখ্যা সমূহ কাকে বলে। দেখো, পরমাণুতে অবস্থিত কোনো ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তরের আকার ও আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশ করতে যে সকল সংখ্যা সমূহ ব্যবহার করা হয় তাদেরকেই কোয়ান্টাম সংখ্যা সমূহ বা কোয়ান্টাম নাম্বারস বলে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে একটা পরমাণুতে কোনো যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কোন কক্ষপথে বা শক্তিস্তরে ঘুরছে, সেই শক্তিস্তরটার আকার, অর্থাৎ সেটা ছোট না বড়, আকৃতি অর্থাৎ সেই শক্তিস্তরটি গোলাকার মানে বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, ত্রিমাত্রিক বিন্যাস অর্থাৎ তার 3D মডেলটা, এবং নিজ অক্ষে চতুর্দিকে আবর্তনের দিক অর্থাৎ সেটা ঘড়ির কাঁটার দিকে মানে ক্লকওয়াইজ ঘুরছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, সেইগুলো বোঝাতে যে সংখ্যাগুলিকে ব্যবহার করা হয়, সেই সংখ্যাগুলোকেই একত্রে কোয়ান্টাম সংখ্যা সমূহ বা কোয়ান্টাম নাম্বারস বলে। এখানে আমরা 4টে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। আমরা ফার্স্ট জানবো মুখ্য কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। দেখো, মুখ্য কোয়ান্টাম সংখ্যা ইজ ইকুয়াল টু প্রধান শক্তি স্তর, মানে
যেগুলোকে আমরা 1 2 3 4ও বলতে পারি, আবার KLMNও বলতে পারি। তো এই যে প্রধান শক্তি স্তরগুলিকেই কিন্তু আসলেই বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। ওকে, এবার আমরা জানি প্রধান শক্তি স্তরগুলিকে ডিনোট করা হয় স্মল এন দ্বারা, তাহলে অবভিয়াসলি মুখ্য কোয়ান্টাম সংখ্যাকেও ডিনোট করা হবে স্মল এন দ্বারা। ঠিক আছে, এবার এর তাৎপর্য কি, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব কি? সিম্পল, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি হয় প্রধান শক্তি স্তর, তাহলে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে প্রধান শক্তি স্তরগুলি সম্পর্কে জানতে পারবো। তার মানে প্রধান শক্তি স্তরগুলির অবস্থান সম্পর্কে, আকার সম্পর্কে, বা সেই শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা বা কক্ষকের সংখ্যা ইত্যাদি আমরা জানতে পারবো। এবার এই সূত্রে জেনে রাখো যে শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে জানতে পারবো এই মুখ্য শক্তি স্তরের কনসেপ্টটা থেকে। দেখো, তার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? 2n²। এখানে n কি? n হলো প্রধান শক্তি স্তর, আবার আমরা জানি প্রধান শক্তি স্তরই মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাহলে এখানে n হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর এর বেসিসে আমরা KLMN এই কক্ষগুলোর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করেছি। n এর মান k এর ক্ষেত্রে 1, l এর ক্ষেত্রে 2, m এর ক্ষেত্রে 3 আর n এর ক্ষেত্রে 4। এই বসিয়ে আমরা ক্যালকুলেট করে k এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2টো, l এর ক্ষেত্রে 8টা, m এর ক্ষেত্রে 18টা এবং n এর ক্ষেত্রে 32টা পেয়েছি। নেক্সট আমরা জানবো গৌণ কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে। দেখো, সিম্পলি গৌণ কোয়ান্টাম সংখ্যা ইজ ইকুয়াল টু উপশক্তি স্তর সমূহ, অর্থাৎ SPDF, যেটা আমরা কনসেপ্ট অফ সাবসেলে পড়েছি। দেখো, আমরা ওই কনসেপ্টটা আবার তুলে ধরেছি যে কোন সেলে কোন সাবসেলগুলো আছে, তাই তো আমরা আবার সেই ছকটাই তুলে ধরেছি। এটা এক ঝলক দেখতেই হবে, কারণ কি এটাকে কাজে লাগিয়ে আমাদের পরেরগুলো হবে। তো যাই হোক, এখানে বেশ কয়েকটা জিনিস আমরা জানবো, যেমন কোন সাবসেলে মানে কোন উপকক্ষে কটা করে সর্বোচ্চ ইলেকট্রন আছে সেটা আমরা গণনা করব এই গৌণ কোয়ান্টাম সংখ্যার কনসেপ্ট থেকেই। যেমন ধরো, আমরা যদি কোন সাবসেলে কতগুলো করে ইলেকট্রন আছে সেটা জানতে চাই, তাহলে আমাদের একটা ফর্মুলা লাগবে, সেটা হলো 2 × 2l+1। এই ফর্মুলাটার সাহায্যে আমরা বার করব। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এল এর মান কোন সাবসেলে কি হবে। যেমন এল এর মান এস এর ক্ষেত্রে হবে 0, আর পি এর ক্ষেত্রে এল এর মান হবে 1, ডি এর ক্ষেত্রে এল এর মান 2 আর এফ এর ক্ষেত্রে এল এর মান 3। ঠিক আছে, এবার এইগুলোকেই জাস্ট এই ফর্মুলাটায় পুট করে দিলাম, ক্যালকুলেশন করলাম, আমাদের সব বার হয়ে গেল। যে তাহলে আমরা বুঝলাম যে এস উপকক্ষে সর্বোচ্চ থাকে 2টো ইলেকট্রন, পি উপকক্ষে 6টা, ডি উপকক্ষে 10টা এবং এফ উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা হলো 14। নেক্সট আমরা এটাকেই কাজে লাগিয়ে গণনা করব যে কোন কক্ষে কতগুলো করে সর্বোচ্চ ইলেকট্রন আছে। দেখো, বার করা খুব সিম্পল, আবার ওই ছকটা আমরা লিখে নিলাম। এবার জাস্ট যে মানগুলো বার করলাম, মানে SPDF এর যে ইলেকট্রন সংখ্যার মানগুলো বার করলাম, এগুলো এই SPDF এর মাথায় পুট করে দিলাম, ব্যাস ক্যালকুলেট করলাম, মানে প্লাস করে দিলাম, ইলেকট্রন সংখ্যা বার হয়ে গেল। যেমন ধরো 1 নম্বর কক্ষে শুধুমাত্র 1s আছে এবং s এর মাথায় 2 আছে, মানে 1 নম্বর কক্ষে 2টো ইলেকট্রন আছে সর্বোচ্চ। আর 2 নম্বর কক্ষে দেখো 2 + 6 যোগ করে দিলাম, মোট 8টা, তার মানে 2 নম্বর কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8। 3 নম্বর কক্ষে সেম 2, এস এর মাথায় 2, তারপর 6 প্লাস এখানে হচ্ছে 10, তাহলে হয়ে গেল 18। এবং 4 নম্বর কক্ষে হলো 2 + 6 + 10 + 14 হয়ে গেল 32টি। তার মানে 4 নম্বর কক্ষের কিন্তু ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32। এবার এখানে একটা বিশেষ জিনিস মনে রাখবে যে উপকক্ষ যে কক্ষেরই হোক না কেন, সেই উপকক্ষের যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ওটা কিন্তু সেমই থাকবে। যেমন ধরো এস উপকক্ষ, এই এস উপকক্ষ যে কক্ষেরই হোক, মানে KLMN যে কক্ষেরই এস উপকক্ষটা হোক না কেন, এই এস এর সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2, ওটা কিন্তু 2 থাকবে, সেটা যে কক্ষেরই হোক না কেন। এবার দেখো, এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ডিনোট করা হয় স্মল এল দ্বারা, আর এই গৌণ কোয়ান্টাম সংখ্যা বার করা হয় মানে স্মল l = n-1। এই সূত্রটা আমাদের লাগবে গৌণ কোয়ান্টাম সংখ্যা বার করতে। দেখো, আমরা আগেই জেনেছি যে যত নাম্বার শক্তি স্তর থাকবে সেই শক্তি স্তরে ততগুলোই উপকক্ষ থাকবে। যেমন আমরা অক্ষরের বিচারে আগেই জেনেছি যে অক্ষরের বিচারে যেমন কে কক্ষে এস উপকক্ষ থাকবে, এল কক্ষে SP থাকবে, এরকম ভাবে অক্ষরের বিচারে এটা আমরা জেনেছি। এবার আমরা জানবো সংখ্যার বিচারে। দেখো, সংখ্যার বিচারে মানে কিরকম,
যেমন ধরো 1 নম্বর কক্ষে আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে সংখ্যার বিচারে বার করব। যেমন ধরো 1 নম্বর কক্ষে আমরা এই n-1 সূত্রটা বসালাম, মানে n মানে কি, মানে প্রধান যে শক্তি স্তর, তাহলে এটা হলো 1, যেহেতু 1 নম্বর শক্তি স্তর তাই 1 -1 0 হয়ে গেল। সেরকম 2 এর ক্ষেত্রে 2 -1 1 হলো। এখানে একটা বিশেষ জিনিস লক্ষণীয় যে আগেরটা সমেত কিন্তু বসছে পরেরটায়, ঠিক যেরকম অক্ষরের ক্ষেত্রেও তো একই জিনিস হয়েছিল, যে আগেরটা যদি এস হয় তার পরেরটা এস পি, তাই তো, তারপরেটা এস পি ডি, এইভাবে এখানেও তাই। দেখো প্রথম ক্ষেত্রে 0, তারপরের ক্ষেত্রে 0টাকে নেওয়া হয়েছে +1, তারপরে 0 1 2, তারপরে 0 1 2 কে নিয়ে তারপর 3। নেক্সট আমরা জানবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। সিম্পলি আমাদের সংজ্ঞা অনুযায়ী চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলো এমন এক ধরনের কোয়ান্টাম সংখ্যা যার দ্বারা উপশক্তিস্তর সমূহের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানা যায়, মানে উপশক্তিস্তরের 3D মডেল সম্পর্কে জানা যায়। এবার দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে ডিনোট করা হয় স্মল m দ্বারা, আর স্মল m এর মান 0 সহ ±l পর্যন্ত। এখানে l হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা। এবার আসো মূল বিষয়। দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোন উপশক্তি স্তরে কতগুলো করে সর্বোচ্চ কক্ষক আছে সেটা জানতে পারবো, কেননা বিন্যাস সংখ্যা = কক্ষক সংখ্যা। আর আমরা দেখলাম যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোন উপশক্তি স্তরের যে বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস জানতে পারবো, আর ত্রিমাত্রিক বিন্যাস যতগুলো হবে কক্ষক সংখ্যাও ততগুলো হবে। এবার চলে আসো প্রসেসে কিভাবে হয় এটা। যেমন ধরো এস উপশক্তি স্তরে এল এর মান 0 আমরা আগেই জেনেছি, তাহলে আমরা এম এর মান কি করে বার করব, মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে বার করব, 0 সহ +-l, তাহলে 0 তো অবভিয়াসলি থাকবেই, তার সঙ্গে +-l, মানে এখানে এল এর মান 0 তাহলে +-0। এবার +-0 কে ধরা হয় না, তার মানে শুধু 0, তার মানে শুধু মান হলো শুধু 0। তাহলে এখানে বিন্যাস কটা, একটি বিন্যাস পাওয়া গেল, তার মানে এখানে কক্ষক সংখ্যাও একটি। এবার এর সাহায্যে আমরা এখানে এই শক্তি স্তরে কত ইলেকট্রন, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করতে পারবো। আমরা জানি একটি কক্ষকে থাকে সর্বোচ্চ 2টো ইলেকট্রন, তার মানে এখানে তো একটি কক্ষক আছে, তার মানে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। এবার চলে আসো পি তে। পি এর ক্ষেত্রে এল এর মান হলো 1, তাহলে 0 সহ +-1 থাকবে, সেটাই আমরা লিখলাম। তাহলে মোট হলো এখানে 3টে বিন্যাস, তাই তো, তার মানে এখানে কক্ষক সংখ্যা হয়ে গেল 3টে। আর ইলেকট্রন কত হয়ে গেল, যেহেতু একটাতে 2টো করে সর্বোচ্চ ইলেকট্রন থাকে একটা কক্ষকে, তাহলে 3 × 2, যেহেতু 3টে কক্ষক আছে সবগুলোতে 2টো করে, তাহলে 3 × 2 মোট 6টা ইলেকট্রন হচ্ছে পি উপশক্তি স্তরে রয়েছে। ডি এর ক্ষেত্রে এল এর মান 2, তাহলে এখানে কি হবে, 0 তো অবশ্যই থাকবে, তার সঙ্গে +-1 থাকবে এবং +-2 থাকবে, যেহেতু 2 এর আগে 1 রয়েছে তাই জন্য +-1 থাকবে আর +-2 থাকবে। তাহলে এখানে মোট কতগুলো হলো, 5টা। এখানে মোট 5টা বিন্যাস হলো, তার মানে এখানে মোট 5টা কক্ষক রয়েছে ডি উপশক্তি স্তরে, আর ইলেকট্রন রয়েছে 5 × 2 10টা। ঠিক আছে। নেক্সট হলো এফ। এফ উপশক্তি স্তরে এল এর মান হলো 3, তার মানে এখানে কিন্তু 0 তো অবশ্যই থাকবে, তার সঙ্গে +-1 +-2 +-3 থাকবে। এখানে মোট টোটাল হচ্ছে বিন্যাস হচ্ছে 7টি, আর তাহলে কক্ষক সংখ্যাও 7টি, আর ইলেকট্রন সংখ্যা হলো 7 × 2 14টি। আমাদের লাস্ট কোয়ান্টাম সংখ্যা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটা খুব সহজ। দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে ডিনোট করা হয় s দ্বারা। এবার চলে আসো সংজ্ঞায় কি বলছে, কোনো ইলেকট্রন নিজ অক্ষের কোন দিকে ঘুরছে তা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকেই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। কোন দিকে ঘুরছে মানে কি, মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে না ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, তাকেই বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এবার প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝবো যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ইলেকট্রন নাকি বিপরীতে ঘুরছে। দেখো এটা বুঝবো আমরা মান দেখে, এস এর মান দেখে, মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর মান কি +½ মানে +-½ এবার এখান থেকে আমরা বুঝবো, দেখো +½ হলে বুঝতে হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আর -½ হলে বুঝতে হবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। নেক্সট আমরা জানবো
শেপ অফ এস পি অ্যান্ড ডি অরবাইটাল, অর্থাৎ এস পি এবং ডি অরবাইটালের আকৃতি সম্পর্কে। এর আগে যখন আমরা কোয়ান্টাম নাম্বারস পড়েছিলাম, সেখানে আমরা বিশেষ করে যখন আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে কোন উপকক্ষের কটি করে অরবাইটাল রয়েছে। সেখানে আমরা দেখেছিলাম যে এস উপকক্ষের একটি অরবাইটাল রয়েছে, পি উপকক্ষের 3টি অরবাইটাল রয়েছে এবং ডি উপকক্ষের 5টি অরবাইটাল রয়েছে। এর থেকেই আমরা বলতে পারি যে এস এর কিন্তু একটি শেপ রয়েছে, পি এর 3টি শেপ রয়েছে এবং ডি এর 5টি শেপ রয়েছে। এবার এই শেপগুলো সম্পর্কেই আমরা এখন জানব। দেখো, ফার্স্ট অফ অল চলে আসো এস এ। দেখো, এস অরবাইটালের একটি মাত্রই শেপ রয়েছে এবং সেটা হলো গোলক আকার বা স্পেরিক্যাল। ঠিক আছে, যেমন আমরা পাশে দেখতে পাচ্ছি গোলকটা, এরকম ধরনের একটি শেপ রয়েছে। নেক্সট যদি পি এর ক্ষেত্রে আসি, পি এর রয়েছে 3টি শেপ। সেই শেপগুলো হলো ডাম্বেল আকৃতির, তবে ডিরেকশনটা আলাদা, মানে পজিশনটা আলাদা। দেখো, 3টি আকৃতি হচ্ছে, পি এর 3টি অরবাইটাল হচ্ছে আসলে পি এক্স, পি ওয়াই, পি জেড। সিম্পলি পি এক্সটায় ডাম্বেলটা এক্স অক্ষ বরাবর গেছে, পি ওয়াইতে ডাম্বেলটা ওয়াই অক্ষ বরাবর গেছে এবং পি জেডে ডাম্বেলটা জেড অক্ষ বরাবর গেছে। এবং লাস্ট যেটা হচ্ছে ডি, ডি অরবাইটালের যে 5টি শেপ রয়েছে, সেই 5টি শেপই এক বা দুটি ডাম্বেল নিয়ে তৈরি। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে একটি ডাম্বেল একটি মাত্রই অরবাইটালে রয়েছে, সেটা হলো ডি এক্স জেড। আমরা দেখতে পাচ্ছি ডি জেড স্কোয়ারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাম্বেলটা একটি মাত্রই ডাম্বেল নিয়ে তৈরি, এই ডি জেড স্কোয়ার। আর বাকি যে 4টি রয়েছে অরবাইটাল, সেই 4টি কিন্তু দুটি ডাম্বেল নিয়ে তৈরি হয়েছে। তার মধ্যে 3টি যে অরবাইটাল, 3টি অরবাইটালে যে দুটি ডাম্বেল আসলে এক্স আর ওয়াই এর মাঝ বরাবর অর্থাৎ জেড অক্ষ বরাবর গেছে। আর একটি মাত্র, আচ্ছা 3টি অরবাইটাল কী কী? সেই 3টি অরবাইটাল ডি এক্স ওয়াই, ডি এক্স জেড আর ডি ওয়াই জেড। ঠিক আছে, এই 3টে। আর বাকি যে একটা অক্ষক মানে কক্ষক পড়ে রয়েছে, বাকি যে একটা অরবাইটাল মানে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ডাম্বেল দুটি আসলে এক্স আর ওয়াই অক্ষ বরাবর গেছে। ঠিক আছে, নেক্সট আমরা জানব রুলস ফর ফিলিং ইলেকট্রনস ইন অরবাইটালস, অর্থাৎ কক্ষক সমূহে ইলেকট্রন সজ্জার নিয়ম সমূহ। এই বিষয়টি 3টি নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। কি কি? ফার্স্ট অফ অল পাউলির অপবর্জন নীতি, সেকেন্ড হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র এবং থার্ড আফবাও নীতি। ফার্স্ট আমরা জানব পাউলির অপবর্জন নীতি সম্পর্কে। দেখো, নীতিটি হলো কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কখনো একই সঙ্গে এক হতে পারে না। এবার দেখো 4টি কোয়ান্টাম সংখ্যা কি কি? এন, এল, এম, এস, যেখানে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল গৌণ কোয়ান্টাম সংখ্যা, এম চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং এস ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই নীতিতে কি বলা হয়েছে চলো একটু বুঝে নেওয়া যাক। ধরো আমি একটা উপকক্ষ নিয়ে নিলাম, সেটা হলো 1s, মানে 1 নম্বর কক্ষের এস উপকক্ষ। তো এবার দেখো সূত্র অনুযায়ী ব্যাপারটা এরকম, ধরো এই 1s মানে এই 1s উপকক্ষের দুটি ইলেকট্রন রয়েছে এ আর বি। এবার সূত্র অনুযায়ী এই দুটি ইলেকট্রনের 3টি উপকক্ষ এক হলেও 4 নম্বর উপকক্ষটি এক হবে না। তার মানে ধরো 3টি উপকক্ষ, ধরো মানে বলা হচ্ছে যে এ ইলেকট্রনের ধরো এন বা মুখ্য কোয়ান্টাম এক হয়ে গেল, মানে এরও 1 হলো, বি এরও 1 হলো। আবার দেখো এল মানে গৌণ কোয়ান্টামও এক, এর 0, বি এর 0, এমও এক মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এর 0, বি এর 0। কিন্তু দেখো এস কিন্তু কখনোই এক হতে পারবে না আমাদের সূত্র অনুযায়ী, যেহেতু 3টে অলরেডি এক হয়ে গেছে, তো চতুর্থটা কিন্তু কখনোই এক হবে না। সেখানে দেখো এর ক্ষেত্রে প্লাস হাফ, বি এর ক্ষেত্রে মাইনাস হাফ। ঠিক আছে, এটাই হলো আমাদের সূত্র। এবার চলে আসো পাউলির অপবর্জন নীতির প্রয়োগে। দেখো প্রথম প্রয়োগই হলো পাউলির অপবর্জন নীতির সাহায্যে বিভিন্ন উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা গণনা করা যায়। কিভাবে? খুব ইজি। দেখো আমরা যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাতে পড়েছি যে এস, পি, ডি, এফ এই 4টি উপকক্ষের ক্ষেত্রে এল এর মান কি হবে আর এম এর মান কি হবে, মানে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি হবে আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি হবে। তো সেটাই দেখো এখানে আমরা আবার লিখে নিয়েছি। ঠিক আছে, এবার এর সাহায্যেই আমরা কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাটা বার করব, অবশ্যই পাউলির নীতিকে কাজে লাগিয়ে।
এখানে একটা বিশেষ জিনিস মনে রাখবে যে এখানে এস এর মান যেটা বেরোবে, মানে এস ঘূর্ণন কোয়ান্টামের যে যতগুলো মান বেরোবে সেই মানগুলোকে কাউন্ট করলেই কিন্তু ওটাই হবে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ওই উপকক্ষের। যেমন ধরো আমি যদি এস এর কথায় আসি, এস এর ক্ষেত্রে এম এর মান 0, ঠিক আছে, তাহলে এস এর মান কি হবে? এস এর মান 2টি হবে, কারণ আমরা আগেই জেনেছি যে একটা কক্ষকে 2টি সর্বোচ্চ ইলেকট্রন থাকে, মানে এস এর মান একটার জন্য কিন্তু, মানে এম এর মান যেহেতু 0, সেই 0-র জন্য 2টো মান বেরোবে এস এর, একটা +1/2 একটা -1/2, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 2টো। আবার পি এর ক্ষেত্রে যেহেতু এম এর মান 3, তার মানে কিন্তু এখানে 3টের জন্য আসলে ধরো 3টের জন্য কিন্তু মোট +1/2 -1/2 মিলিয়ে মোট হবে 6টা, ঠিক আছে। যেহেতু দেখো একটার জন্য যেহেতু 2টো মান এসের +1/2 -1/2, তাহলে 3টের জন্য কত হবে? 3 × 2, মানে মোট 6টা, তাই তো। আবার ডি এর ক্ষেত্রে 5টা আছে, তার মানে কি 5 × 2 10টা। আবার ঠিক একইভাবে এফ এর ক্ষেত্রে 7 × 2 মানে 14টা। খুব ইজিলি তাহলে আমরা কিন্তু এস এর মানের সাহায্যে আমরা সেই উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করলাম। এবার দ্বিতীয় প্রয়োগে আসো, কি লেখা? পাউলির অপবর্জন নীতির সাহায্যে কোনো নির্দিষ্ট কক্ষের আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করতে পারি। এটা তো অবভিয়াসলি, যেমন যদি আমরা উপকক্ষের সর্বোচ্চ ইলেকট্রন বার করতে পারি, তাহলে সেটাকে কাজে লাগিয়ে আমরা কক্ষেরও বার করতে পারবো। যেমন ধরো কে কক্ষে শুধুমাত্র এস আছে, ঠিক আছে, এস উপকক্ষ, আর এস উপকক্ষে 2টি আছে, তাই 2 হবে, মানে কে কক্ষে তার মানে 2টি ইলেকট্রনই আছে। ঠিক একইভাবে এল এর মধ্যে এস আর পি আছে, এস আর পি উপকক্ষ রয়েছে। এবার এস এর জন্য 2 আর পি এর জন্য 6, তার মানে মোট টোটাল 8। ঠিক একইভাবে এম এ এস আছে আর ডি আছে, তাহলে 2 6 প্লাস 10, ঠিক আছে, মোট টোটাল তাহলে কটা হলো? 18। আর এন এর ক্ষেত্রে এস পি ডি এফ আছে, তাহলে আমরা যদি যোগ করি তাহলে মোট হলো 32। নেক্সট আমরা জানবো হুন্ডস রুল, অর্থাৎ হুন্ডের সূত্র। এই সূত্রটা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র নামেও পরিচিত। দেখো সূত্রটা কি? সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। তো এখানে কি বলা হচ্ছে সূত্রটায়? ধরো এই যে বাক্সগুলো, এই বাক্সগুলো হলো সমশক্তি সম্পন্ন কক্ষক। কি বলছে? এই কক্ষকগুলি মানে এই বাক্সগুলি যতক্ষণ খালি থাকবে, ফাঁকা থাকবে, ততক্ষণ ইলেকট্রন এককভাবে এগুলো দখল করবে। কক্ষকগুলি এককভাবে মানে কি? খালি থাকলে এই বাক্সগুলো অর্থাৎ এই কক্ষগুলো খালি থাকলে ইলেকট্রন একাই কক্ষের মধ্যে বসবে, ঠিক আছে, এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে, মানে নয়তো সেটা ক্লকওয়াইজ হবে, নয়তো অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীতে হবে, নয়তো বা ঘড়ির কাঁটার দিকে হবে। নেক্সট আমরা জানবো আফবাউ প্রিন্সিপাল, অর্থাৎ আফবাউ নীতি। দেখো নীতিতে কি বলা হয়েছে? ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তিসম্পন্ন উপকক্ষে প্রবেশ করে। তাহলে এখানে সিম্পলি বলা হয়েছে যে ইলেকট্রন প্রথমে যে উপকক্ষের শক্তি কম সেখানে যাবে এবং তারপরে যে উপকক্ষের শক্তি বেশি সেখানে যাবে। এবার প্রশ্ন হলো আমরা বুঝবো কিভাবে যে কোন উপকক্ষের শক্তি বেশি আর কোনটার কম? এটা জানার জন্য আমাদের একটা সূত্রের প্রয়োজন। সূত্রটি হলো n + l। n কি? n হলো প্রধান কোয়ান্টাম আর l হলো গৌণ কোয়ান্টাম। তাহলে n + l সূত্রের দ্বারাই কিন্তু আমরা উপকক্ষের শক্তি গণনা করতে পারি। এখানে কিন্তু অবশ্যই শক্তি গণনা করার জন্য আগে এই জিনিসটা রিকল করতে হবে যে এল এর মান কোন উপকক্ষের ক্ষেত্রে কি হয়। এস এর ক্ষেত্রে এল এর মান 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2 আর এফ এর ক্ষেত্রে 3, ঠিক আছে, এটা ভালো করে মুখস্থ করে নেবে। এবার চলে আসো একটা এক্সাম্পলে। ধরো দুটো উপকক্ষ দিয়ে দিল 3D আর 4S এবং বলা হলো কোন উপকক্ষটার শক্তি বেশি। তুমি কিভাবে গণনা করবে, কিভাবে বার করবে কোনটার বেশি? সিম্পল, এই সূত্রের সাহায্যে n + l। দেখো 3D এর ক্ষেত্রে n এর মান 3, যেহেতু 3 নম্বর কক্ষ, আর ডি এর মান আমি পাশেই ছকে লিখে দিয়েছি, ডি এর মান কি হবে? 2 হবে, ঠিক আছে, মানে এল এর মান আর কি ডি এর ক্ষেত্রে 2 হবে। তো 3 + 2 হয়ে গেল 5। এবার যদি 4S-এ আসি তাহলে কি এনটা কি হবে? 4, যেহেতু 4 নম্বর কক্ষ, আর এস এর মান 0 হবে, তাহলে হয়ে গেল 4। তাহলে কোন উপকক্ষটার শক্তি বেশি? যেটার মান বেশি, অর্থাৎ দেখো 3Dর মান বেশি 5, তাই এখানে শক্তি বেশি। ইলেকট্রন তাহলে এই উপকক্ষে পরে প্রবেশ করবে,
আর দেখো কোনটার কম, 4s এর, যেহেতু 4 মান হয়েছে মানে এর শক্তি কম, তাহলে ইলেকট্রন এখানে প্রথমে প্রবেশ করবে, তার মানে ইলেকট্রন আগে প্রবেশ করবে 4s উপকক্ষে দেন 3d উপকক্ষে। এবার প্রশ্ন হলো, যদি দুটো উপকক্ষেরই মান সমান হয়, যেমন ধরো 3d আর 4p, এই দুটোর মান দেখো দুটোরই মান সমান মানে দুটোই 5, তাহলে ইলেকট্রন কোনটায় আগে প্রবেশ করবে কোনটায় পরে প্রবেশ করবে? দেখো খুব সিম্পল, n এর মান যেখানে বড় হবে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আর n এর মান যেখানে ছোট হবে সেখানে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। দেখো এখানে n এর মান কোনটায় বড় রয়েছে, 4p তে, তার মানে 4p তে ইলেকট্রন পরে প্রবেশ করবে, আর কোনটায় কম আছে 3d তে, 3 যেহেতু, তাহলে এখানে আগে প্রবেশ করবে। ওকে, নেক্সট আমরা জানবো এক্সচেঞ্জ এনার্জি অর্থাৎ বিনিময় শক্তি সম্পর্কে। দেখো বিনিময় শক্তি কাকে বলে? একই কক্ষকে যদি একই ঘূর্ণন সম্পন্ন 2 বা ততোধিক ইলেকট্রন উপস্থিত থাকে তাহলে তাদের মধ্যে অবস্থান বিনিময় হয়। এই বিনিময় প্রক্রিয়া চলাকালীন যে শক্তি নির্গত হয় তাকেই বিনিময় শক্তি বা এক্সচেঞ্জ এনার্জি বলে। তার মানে কি, যেমন ধরো এটা হলো একটা কক্ষক, এই কক্ষকটায় ধরো এই 3টে ইলেকট্রন আছে এবং তাদের ঘূর্ণন একই দিকে, ধরো এই দিকে তাদের ঘূর্ণন, তিনটে ইলেকট্রনেরই ঘূর্ণন এই দিকে, এই ডিরেকশানে। তো এবার কি বলছে, এই ক্ষেত্রে কি হবে, এই ইলেকট্রনগুলো পরস্পর স্থান বিনিময় করবে। ধরো এই ইলেকট্রনটা এর জায়গায় আসতে পারবে বা এই ইলেকট্রনটা এই জায়গায় আসতে পারবে, এরকমভাবে কিন্তু এরা স্থান পরিবর্তন করতে পারবে, মানে এ ওর জায়গায় যেতে পারবে এবং এর ফলে শক্তি নির্গত হবে। যে শক্তিটা নির্গত হবে সেটাই হলো বিনিময় শক্তি বা এক্সচেঞ্জ এনার্জি। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, যত বেশি শক্তি বিনিময় হবে তত পরমাণুর স্থায়িত্ব বাড়বে, অর্থাৎ পরমাণুর স্টেবিলিটি বাড়বে। ধরো অ্যাজ এ এক্সাম্পল তোমাকে বলা হলো D4 আর D5কে দিয়ে যে কোন কক্ষটির মধ্যে শক্তি বেশি বিনিময় হয়েছে, কিভাবে বার করবে? প্রথমত তো তুমি দেখেই বুঝতে পারবে, দেখবে যে এই যে উপরে যে 4, 5 আছে এই মানগুলোর মধ্যে যেটা বড় হবে তার মধ্যেই শক্তি বেশি বিনিময় হয়েছে, আর যার কম হবে মানটা সেটার মধ্যে কিন্তু শক্তি কম বিনিময় হয়েছে। তাও দেখো প্রসেসটা কিভাবে বার করতে হয়। যে দেখো এখানে D4 এর ক্ষেত্রে কি লেখা হয়েছে, 3 + 2 + 1 = 6, আর D5 এর ক্ষেত্রে লেখা হয়েছে 4 + 3 + 2 + 1 = 10। তো এটা কিভাবে হয়েছে ব্যাপারটা, যেমন ধরো D4 এর ক্ষেত্রে এখানে 4 আছে, তার মানে আমি দেখো 4টে খোপ কেটে নিলাম আর ধরে নিলাম এই 4টে বাক্সতে 4টে ইলেকট্রন আছে, তাহলে প্রথম ইলেকট্রনটা পাশের 3টে ঘরে যেতে পারবে, তাই 3, পরের ইলেকট্রনটা মানে দ্বিতীয় ইলেকট্রনটা পরের 2টো ঘরে যেতে পারবে, তাই 2, আর তৃতীয় ইলেকট্রনটা পরের একটা ঘরে যেতে পারবে, তাই 1, আর 4 নম্বর ইলেকট্রনটা কোথাও যেতেই পারবে না কারণ পাশে কোনো ঘরই নেই। ঠিক আছে, তাহলে মোট টোটাল হলো 6। আর D5 এর ক্ষেত্রেও একই কেস, 5টা যেহেতু 5 আছে তাই 5টা ঘর কেটে নেওয়া হলো, ধরে নেওয়া হচ্ছে যে 5টা ইলেকট্রন আছে, তাহলে প্রথম ইলেকট্রনটা পরের 4টে ঘরে যেতে পারবে, দ্বিতীয় ইলেকট্রনটা পরের 3টে ঘরে যেতে পারবে, তৃতীয় ইলেকট্রনটা পরের 2টো ঘরে যেতে পারবে, চতুর্থ ইলেকট্রনটা পরের একটা ঘরে যেতে পারবে, আর পঞ্চমটা কোথাও যেতেই পারবে না কারণ পাশে কোনো ঘর নেই। তাহলে আমাদের 10, তার মানে এখানে D5 এর যেহেতু মান বড় তার মানে D5এই কিন্তু শক্তি বেশি বিনিময় হচ্ছে। নেক্সট আমরা জানবো ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এটা আমরা খুব সহজ একটা ট্রিক্সের মাধ্যমে দেখে নেব যে কিভাবে মৌলগুলোর যে ইলেকট্রন বিন্যাস করা হয় খুব ইজিলি। দেখো সর্বপ্রথম আমাদের জানতে হবে কি যে কটা উপকক্ষ আছে এবং সেই উপকক্ষগুলোতে সর্বোচ্চ কটা করে ইলেকট্রন আছে। যেমন ধরো এস উপকক্ষে 2টো ইলেকট্রন আছে, পিতে 6টা, ডিতে 10টা এবং এফে 14টা ইলেকট্রন আছে। নেক্সট আমরা কি করব, এই যে উপকক্ষগুলোকে প্রত্যেকটা উপকক্ষগুলোকে দুবার করে লিখব। যেমন ধরো এসকে আমরা দুবার লিখেছি এস এস, পিকেও লিখেছি তবে পি সমেত আগেরটাও লিখেছি পিএস পিএস, ঠিক সেরকমই ডি এর ক্ষেত্রেও তাই, ডি সমেত আগেরগুলোও দুবার লিখেছি ডিপিএস ডিপিএস, আর এফ এর ক্ষেত্রেও তাই এফডিপিএস এফডিপিএস। নেক্সট আমরা কি করব, যেই উপকক্ষটা যত নম্বর সংখ্যায় আছে সেই সংখ্যাটা দিয়ে শুরু করব। যেমন এস আছে 1 নম্বরে, তাহলে আমি 1 সংখ্যাটা দিয়ে শুরু করলাম, 1s 2s 3s 4s 5s 6s 7s 8s। পিটা আছে 2 নম্বরে, তাই আমি 2 সংখ্যাটা দিয়ে শুরু করলাম, 2p 3p 4p 5p 6p 7p। আবার দেখো ডি এর ক্ষেত্রেও তাই, ডি যেহেতু 3 নম্বরে আছে তাই আমি 3 থেকেই শুরু করলাম, যে 3d 4d 5d 6d।
আর এফের ক্ষেত্রেও তাই, এফ যদি 4 নাম্বারে আছে আমি 4 সংখ্যাটা দিয়ে শুরু করলাম, 4p, 4f, 5f। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার এটার সাহায্যেই আমরা মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করব। যেমন ধরো অ্যাজ এক্সাম্পল আমি নিয়ে নিয়েছি O8কে, অক্সিজেনকে নিয়েছি, অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8। তাই দেখো আমরা 1s, 2s আর 2pকে নিয়ে নিয়েছি, আর s এর মাথায় 2 বসিয়েছি, কেননা s সর্বোচ্চ 2টো ইলেকট্রন নিতে পারবে। আর p, আচ্ছা আমাদের কটা থাকলো তাহলে, 2 + 2 4 হলো। আমাদের এখানে পারমাণবিক ক্রমাঙ্ক কত, 8, তার মানে আমাদের আর কটা লাগবে, 4টে। এবার দেখো p এর মাথায় আমরা 4 বসিয়েছি, কারণ p সর্বোচ্চ 6টা ইলেকট্রন নিতে পারবে, তাই আমরা 4টে ইলেকট্রন pকে দিতেই পারবো। তো এটাই কিন্তু হয়ে গেল অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। দেখো আরেকটা এক্সাম্পল যদি আমরা নিই, ম্যাগনেসিয়াম এমজির পারমাণবিক ক্রমাঙ্ক 12। দেখো আমরা 1s, 2s, 2p, 3s নিয়ে নিয়েছি, আর s এর মাথায় 2 বসিয়েছি, কারণ যেহেতু s 2টো ইলেকট্রন নিতে পারবে সর্বোচ্চ, আর p যেহেতু 6টা নিতে পারবে সর্বোচ্চ, তাই pকে আমরা 6টা ইলেকট্রন দিয়েছি। এবার যদি আমরা গুণে দেখি, 2 + 2 4 + 6 10 + 2 12, তাহলে আমাদের 12 হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমরা খুব ইজিলি ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি। আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট টপিক হলো স্টেবিলিটি অফ হাফ ফিল্ড অ্যান্ড কমপ্লিটলি ফিল্ড অরবিটালস। এখানে কনসেপ্টটা অনেক ইজি। দেখো ফার্স্ট অফ অল আমাদের মনে রাখতে হবে যে শক্তি ও স্থায়িত্ব পরস্পর ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে, অর্থাৎ শক্তি বাড়লে স্থায়িত্ব বা স্টেবিলিটি কমবে, আর শক্তি কমলে স্টেবিলিটি বাড়বে। দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে যে অর্ধপূর্ণ উপকক্ষের স্থায়িত্ব বেশি যেহেতু শক্তি কম, আর সম্পূর্ণরূপে ভর্তি উপকক্ষের স্থায়িত্ব কম যেহেতু শক্তি বেশি। মানে ব্যাপারটা এরকম যে আমরা বেশি খেলে আমাদের গায়ে বেশি শক্তি হয়, কম খেলে কম শক্তি হয়, যেহেতু শক্তিটাই থাকে খাবারের মধ্যে। এখানেও ব্যাপারটা এরকম যে এখানে তো অর্ধপূর্ণ রয়েছে, তার মানে শক্তি তো কম হবেই, তাই স্থায়িত্ব বেশি। আবার এখানে সম্পূর্ণ যদি হয় তাহলে সেখানে শক্তি বেশি হবে, মানে স্থায়িত্ব কম হবে, স্টেবিলিটি কম হবে। এবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন ধরো নাইট্রোজেন N, নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 7, মানে ইলেকট্রন সংখ্যাও 7। তো এবার যদি আমরা এখানে বিন্যাস করি তাহলে কি হবে, 1s, 2s আর 2pকে নিয়ে নিলাম, s এর মাথায় 2 বসিয়ে দিলাম, আর p এর মাথায় কটা লাগবে দেখো, মোট আছে 7টা, 2 2 4 হয়ে গেছে অলরেডি, আর কটা লাগবে, 3টে লাগবে, তাই p এর মাথায় আমরা 3 বসিয়েছি। এবার লক্ষ্য করো আমাদের p কিন্তু সর্বোচ্চ 6টা ইলেকট্রন নিতে পারবে, কিন্তু তাকে দেওয়া হয়েছে 3টে, তার মানে এটা কিন্তু অর্ধপূর্ণ রয়েছে, সম্পূর্ণ ভর্তি হয়নি। তাই আমরা এক্ষুনি দেখলাম অর্ধপূর্ণ উপকক্ষের ক্ষেত্রে শক্তি কি হয়, শক্তি কম হয়, তার মানে স্থায়িত্ব বা স্টেবিলিটি বেশি হয়। ঠিক আছে, তার মানে নাইট্রোজেনের স্টেবিলিটি কিন্তু বেশি। এবার যদি হয় ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা একটু আগেই দেখলাম, 1s2, 2s2, 2p6 আর 3s2। তাহলে দেখো এখানে কিন্তু লক্ষ্য করো s এর মাথায় 2 আছে আর p এর মাথায় 6 আছে, মানে যার যেটা প্রয়োজন আমরা তাকে সর্বোচ্চই দিয়েছি। এস এর সর্বোচ্চ 2টো ধারণ ক্ষমতা, তাই 2, আর পি এর ক্ষেত্রে 6টা ধারণ ক্ষমতা, 6 দেওয়া হয়েছে, তার মানে এটা কিন্তু সম্পূর্ণরূপে ভর্তি উপকক্ষ, তার মানে এর কিন্তু শক্তি বেশি, তাই স্থায়িত্ব বা স্টেবিলিটি কম। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। Keep learning, keep growing.